প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের বিষয় দশম শ্রেণীর কাব্যাংশ অভিষেক। কবি মাইকেল মধুসূদন দত্ত, রচনাকাল 1861, অর্থাৎ যে বছরে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন সেই বছরেই রচিত হয়েছিল মেঘনাদ বধ কাব্য। তার প্রথম সর্গ অভিষেক। মেঘনাদ বধ কাব্যের চরণ সংখ্যা 785। এই কাব্যাংশে চরণ আছে 106টি, 657 থেকে 762 পর্যন্ত। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলায় অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। তাঁর অমিত্রাক্ষর ছন্দে রচিত একাধিক কাব্য নাটক আছে। তার মধ্যে মেঘনাদ বধ কাব্যে অমিত্রাক্ষর ছন্দের সর্বশ্রেষ্ঠ প্রয়োগ লক্ষ্য করা যায়। বাল্মীকি বা কৃত্তিবাসী রামায়ণের কাহিনী আশ্রয় করে কিন্তু এর বিপরীত দৃষ্টিভঙ্গি নিয়ে মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। বাল্মীকি বা কৃত্তিবাসী রামায়ণে রাম লক্ষ্মণ নায়ক চরিত্র এবং রাবণ, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ এরা খলনায়ক চরিত্র। কিন্তু মেঘনাদ বধ কাব্যে এর ঠিক বিপরীত। লঙ্কা আক্রান্ত হয়েছে বহিরাগত শত্রু রাম লক্ষ্মণ এবং দেশ শত্রু বিশ্বাসঘাতক বিভীষণের সহায়তায় রাম লক্ষ্মণ আক্রমণ করেছে তার সৈন্যবাহিনী সাজিয়ে। দেশকে রক্ষার জন্য সেই শত্রুদের বিপক্ষে লড়াই করবার জন্য প্রস্তুত হয়েছেন রাবণ, রাবণ পুত্র বীরবাহু এবং পরবর্তীকালে ইন্দ্রজিৎ, রাবণ ভ্রাতা কুম্ভকর্ণ এবং স্বয়ং রাবণ। মেঘনাদ বধ কাব্যের সর্গ সংখ্যা 9। স্লাইডে দেখা যাচ্ছে সর্গ সংখ্যা এবং তাদের নাম। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া, এই 9টি সর্গ। তার মধ্যে প্রথম সর্গ অভিষেক। রাম রাবণের যুদ্ধ রামায়ণের এই বিষয় এখানেও আছে। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে যার জন্ম, বিদ্যাসাগরের থেকে বয়সে 4 বছরের ছোট, তার বিদ্যাসাগর মহাশয়ের স্নেহধন্য মাইকেল মধুসূদন দত্ত দীর্ঘজীবী ছিলেন না। 1873 সালে তিনি প্রয়াত হন। এবার আমরা চলে আসি আমাদের পাঠ্যাংশের যে তথ্যগুলি কাজে লাগবে। রাবণের
রাক্ষস বংশের রাজা রাবণ, লঙ্কার রাজা, তার দুই স্ত্রী চিত্রাঙ্গদা, মন্দোদরী। চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু, মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ। জন্মের পরেই সদ্যজাত শিশু মেঘের মতো গম্ভীর চিৎকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল, তাই তার নাম মেঘনাদ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রকে একাধিকবার পরাজিত করার জন্য তার নাম হয় ইন্দ্রজিৎ। অর্থাৎ বীরবাহু এবং ইন্দ্রজিৎ বৈমাত্রেয় ভাই। এবার আমরা চলে আসি পূর্ব কথায়। রাবণপুত্র বীরবাহু রাম হস্তে নিহত হল। রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ করবে রাবণ। রাবণের কনিষ্ঠ পুত্র নিহত। জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিতের প্রতি বিশেষ স্নেহপ্রবণ হওয়ায় রাবণ ইন্দ্রজিৎকে আড়াল করে রাখতে চাইছে, নিজেই সে যুদ্ধে যেতে চায়। এই খবর পেয়ে লঙ্কাস্থিতা দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে লঙ্কা থেকে দূরে প্রমোদ কাননে গেলেন। সেখানে ইন্দ্রজিৎ, তার স্ত্রী প্রমীলা ও অন্যান্য নর্তকী গায়িকাদের সাথে অলসভাবে সময় কাটাচ্ছে। ইন্দ্রজিৎকে যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য উদ্দীপ্ত করানোর উদ্দেশ্যে তিনি গেলেন ইন্দ্রজিতের কাছে। তারপর কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? কহ দাসে লঙ্কার কুশল। স্থান লঙ্কার বহিস্থ প্রমোদ কানন। শ্রোতা প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী, বক্তা মেঘনাদ। সোনার আসন ছেড়ে পুরুষ সিংহ বীর ইন্দ্রজিৎ তার ধাত্রীমা প্রভাসার চরণে প্রণাম জানায়। এর থেকে বোঝা যায় ইন্দ্রজিৎ রাজপুত্র হলেও তার ধাত্রীমাতাকে কতটা শ্রদ্ধা করে। তারপর ইন্দ্রজিৎ প্রশ্ন করে, হে মা, কি জন্য তুমি আজ এই আলোয় এসেছ? লঙ্কার সব খবর ভালো তো? নিজেকে দাস বলে অভিহিত করে সে, অর্থাৎ ধাত্রীমাতার কাছে সে রাজপুত্র নয়, সে যেন এখনো এক শিশু। তার চরিত্রের এই দিকটি এখানে ফুটে উঠেছে।
শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরা শিশুতা উত্তরিলা, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকে রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি জুচিতে আপনি। দেবী লক্ষ্মী, যিনি এখন প্রভাসার ছদ্মবেশে আছেন, তিনি পুত্রসম ইন্দ্রজিতের কপাল চুম্বন করে, স্নেহ চুম্বন করে উত্তর দিলেন, হায় পুত্র, সোনার লঙ্কার দশা তোমাকে কি আর বলবো। লঙ্কা মণি রত্ন সোনার প্রাচুর্যে ভরা ছিল। লঙ্কার সব স্থাপত্য, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সোনা দিয়ে তৈরি হতো, তাই লঙ্কাকে বলা হতো সোনার লঙ্কা। লঙ্কার এরকম অবস্থা কেন? ভয়ঙ্কর এক যুদ্ধে, রাম লক্ষ্মণের সঙ্গে সেই যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু নিহত। লঙ্কার আজ খুব করুণ দশা, আর তার শোকে তোমার পিতা রাক্ষসাধিপতি রাবণ শোকে আকুল হয়ে নিজে যুদ্ধ করতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। অম্বুরাশি সুতা, সাগর কন্যা দেবী লক্ষ্মীকে বলা হয়। কেন? ক্ষীর সমুদ্রে মন্দার পর্বতকে বেষ্টন করে বাসুকি সাপের সাহায্যে সমুদ্র মন্থন করেছিল দেবতারা এবং অসুররা। এর মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের ভেতরে আত্মগোপন করে থাকা দেবী লক্ষ্মীকে তুলে আনা। দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উঠে এসেছিলেন, তার সাথে উঠে এসেছিল আরও অনেক কিছু। এই ঘটনাটিকে বলা হয় সমুদ্র মন্থন। সাগর থেকে দেবী লক্ষ্মীর উঠে আসার কারণে দেবী লক্ষ্মীকে এখানে সাগর কন্যা অম্বুরাশি সুতা বলা হয়েছে। অম্বু শব্দের অর্থ জল, রাশি, অসংখ্য জলকণা মিলে যেটা তৈরি হয় সাগর। আজকে আমরা দেখলাম অভিষেক কাব্যাংশ, তার সূচনা হল প্রমোদ কাননে প্রমোদে মত্ত ইন্দ্রজিৎকে লঙ্কার প্রকৃত করুণ দশা জ্ঞাত করে তাকে যুদ্ধে যোগদানের জন্য অনুপ্রাণিত করতে চেয়ে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে তার কাছে উপস্থিত।